স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই বর্ষপূর্তিতে প্রবাসীদের আশা প্রত্যাশার কথা তুলে ধরে ঐক্যের বার্তা দিলেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। আর যেন কোনো স্বৈরাচার সরকারের না কেউ নেওয়া হয় নানা কর্মসূচি। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই আন্দোলনের স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন যুক্তরাজ্যের প্রবাসীরা। আলতাপালি পার্ক থেকে শুরু করে পার্লামেন্ট সবখানেই ছিল প্রতিবাদের সুর। ফ্যাসিবাদ মুক্তির মধ্য দিয়ে 5 আগস্ট ঘরে ফেরেন প্রবাসী বাংলাদেশিরা। 1 বছর পর জুলাই বর্ষপূর্তিতে তুলে ধরেন তাদের প্রত্যাশা আর প্রাপ্তির কথা। আমরা একটা হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই অর্জনের পর আমাদের আরো অনেক আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলির প্রাপ্তি এখনো দৃশ্যমান হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের এটা আমি বলবো সাফল্য যে তারা সবাইকে নিয়ে সকল দল ফ্যাসিস্ট বাদে সকল দলকে নিয়ে একটা ঘোষণাপত্র পাঠ করতে পেরেছে। ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিতে যুক্তরাজ্য প্রবাসীদের কণ্ঠে ছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ঐক্যের বার্তা। এই সময় প্রবাসীরা তাদের প্রত্যাশা আর প্রাপ্তির কথাও তুলে ধরেন। স্বাধীনভাবে আমরা দেশে কথা বলতে পারছি। আজকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আজকে জুলাই সনদ ঘোষণায় আমরা দেখেছি অনেক মতবিরোধ থাকার পরেও আমরা এক মঞ্চে সবাইকে দেখেছি। ইসলামকে বাদ দিয়ে নিজেদের পায়ে কুঠারাঘাত কেউ যেন না করে এবং ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে কোনো পদক্ষেপ নিয়ে কেউ কোনোদিন সফলতা পাবে না। একই সাথে জুলাইয়ের বর্ষপূর্তিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। বিকেলে হাইকমিশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি রূপা হক। দিনব্যাপী নানা আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক আর সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রবাসীদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক মন্ত্রী নৌবাহিনীর প্রধান মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তারেক রহমান। এ সময় মাহবুব আলী খানকে একজন দেশপ্রেমিক হিসেবে অবহিত করেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে অংশগ্রহণ করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে মাহবুব আলী খানের মেয়ে ও তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, প্রবাসী রাজনীতিক ও বিশিষ্টজনরা। যারা আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্বে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে, সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা দেশকে সামনে এগিয়ে যেতে পারে। দেশে বৈধ পথে রেমিটেন্স ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের দেয়া বিশেষ সিআইপি মর্যাদা বেশ কাজে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সিআইপি মর্যাদা পেতে প্রস্তুত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে চলতি বছর বাংলাদেশ সরকারের সিআইপি তালিকার অপেক্ষায় অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। আমিরাত থেকে সিরাজুল হকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে থাকে। গেল বছর 90 জনের মধ্যে আমিরাত থেকে সিআইপি মর্যাদা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ছিল 60 জন। এবছর এই সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছেন প্রবাসীরা। আরব আমিরাত গেল বছরগুলোতে বাংলাদেশ মিশনগুলোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এতে প্রবাসীরা অনুপ্রাণিত হয়ে সঠিক পথে রেমিটেন্স পাঠানোর প্রতি আরো বেশি উদ্যমী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বৈধ পথে রেমিটেন্স পাঠাইলে দেশ উপকৃত হবে এবং আপনিও সম্মানিত হবেন। সেই সুবাদে সবসময় সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্সের দিক দিয়ে এগিয়ে থাকেন। আমরা এখানে বৈধ চ্যানেলে টাকা পাঠাই এবং আমার যা স্টাফ আছে আমি সবাইকে উৎসাহিত করি যেন বৈধ চ্যানেলে টাকাটা পাঠিয়ে আমাদের দেশের
উন্নতি হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে সিআইপির জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরা জানান, সরকার অনাবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে সিআইপি নির্বাচনে প্রতি বছর 90 জনের কোটা সংস্করণ করে আসছে। আর এই সংখ্যা আরো বৃদ্ধি করতে পারলে আরো বেশি সংখ্যক প্রবাসী এই মর্যাদায় সম্মানিত হতে পারত। তাই সরকারের প্রতি এই সংখ্যা আরো বাড়ানোর আহ্বান প্রবাসীদের। তো রেমিডেন্সের ক্ষেত্রে অনেক কিছু সরকার উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় আরেকটু যদি সরকার উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হবে। এবং বাংলাদেশের থেকে এখন যে ভিসাটা আমাদের বন্ধ আছে এই মিডল ইস্টে কিছু কিছু জায়গায়, এটার জন্য কিন্তু আমরা অনেক ক্ষতি হচ্ছি। কারণ আমাদের বাংলাদেশ থেকে যদি লেবার আসে তাহলে কিন্তু রেমিডেন্স বেশি আমাদের বাংলাদেশে যাবে। এছাড়া আমিরাতের বন্ধ শ্রম বাজার পুরোপুরি চালুর আহ্বান প্রবাসীদের। ব্রিক্স রিপোর্ট, নিউজ 24। জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে প্যারিসে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানে তুলে ধরা হয় 2024 সালের ছাত্র ও জনতার গণজাগরণ, রক্তাক্ত ইতিহাস আর প্রতিরোধের আবেগঘন মুহূর্ত। আলোচনায় অংশ নেন ফ্রান্সের কমিউনিটি প্রবাসী ও দূতাবাসের কর্মকর্তারা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বার্তা পাঠ করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আলোচনা শেষে রাষ্ট্রদূতের নেতৃত্বে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, নাটিকা, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব। প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মোশাররফ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবার মালদ্বীপ মাতাবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। শুক্রবার মালদ্বীপের হুলো মালে সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এক কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। প্রবাসী বাংলাদেশি ও সঙ্গীত প্রেমীদের গান শোনাতে তিনি বুধবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। আসিফের এই কনসার্টটি মালদ্বীপে বসবাসকারী প্রবাসীদের জন্য এক দারুণ বিনোদনের সুযোগ এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। এই কনসার্টের মাধ্যমে মালদ্বীপ প্রবাসীদের বিশাল একটা মিলন মেলা ঘটবে বলে আসিফ আকবর নিজেও আশা প্রকাশ করেছেন। প্রবাসের সংবাদে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে তিনি জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। চলছে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নবম সভা শুরু হয় বেলা 11টায়, শেষ হয় সন্ধ্যা 7টায়। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। তবে চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি। জানান, নির্বাচনের 60 দিন আগে ঘোষণা করা হবে তফসিল। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে, এটা দেওয়ার পরে সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, 45,000 কেন্দ্রের জন্য সিসিটিভি কেনা বা ভাড়া নেওয়া ব্যয়বহুল। তাই নির্বাচনের সময় সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে। দেশের মধ্যে সরকারি কর্মকর্তা, ভোট ব্যবস্থাপনাকারী ও আইনের কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিলের আগেই হবে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। যে রেজিস্ট্রেশন প্রসেস আছে, আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগে থেকে শুরু করব। আমাদের
শিডিউল ঘোষণার আগ থেকেই আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে তারপরে। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। জানান নির্বাচনে কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না, এআই এর ব্যবহার আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবে বিএনপি। এর বাইরে সমমনা দলগুলোকে নিয়েও জোট হতে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। বলেন, শুধুমাত্র জনপ্রিয়তা দেখে আগামী নির্বাচনে প্রার্থী বাছাই করবে না বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর নির্বাচনী ট্রেনে পুরো দেশ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপি সহ বেশিরভাগ দলই ভেতরে ভেতরে শুরু করেছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে দলকে সুসংগঠিত করছে বিএনপি। লন্ডন থেকে নির্বাচনী চ্যালেঞ্জ উতরাতে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় তার দল। যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এর বাইরেও আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে সালাউদ্দিন আহমেদ জানান, এবার কেবল জনপ্রিয়তা দেখেই প্রার্থী বাছাই করবে না বিএনপি। বলেন, বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে জনগণও মুখিয়ে আছে। রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। আগের 3 নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা যাতে আসন্ন জাতীয় নির্বাচনে না থাকেন তা নিশ্চিতের দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে হাসনাত সার্জিস পাটোয়ারীদের কক্সবাজার ভ্রমণ ঘিরে নতুন বিতর্কে পড়েছে এনসিপি। কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সাগরপাড়ে বসে গভীরভাবে ভাবার সুযোগ নিতেই কক্সবাজারে গিয়েছিলেন। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি এটা ছিল তার নীরব প্রতিবাদ। এতে দলের ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হলেও অন্তঃকন্দল নেই বলে জানান আরও কয়েকজন নেতা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অর্থাৎ 5 আগস্ট যখন গোটা দেশ ব্যস্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে, তখনই গণমাধ্যমে খবর আসে এই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এবং জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষ নেতা অবকাশ কাটাতে গেছেন কক্সবাজারে। সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের খবরও, যদিও তা পরবর্তীতে গুজব বলেই প্রমাণিত হয়। মুহূর্তের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এমন প্রেক্ষাপটে হাসনাত সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এরই মধ্যে কারণ ব্যাখ্যা করে দলের নোটিশের জবাব দিয়েছেন এনসিপি নেতারা। এর একটি কপি নিজের ফেসবুক পেজে আপ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী। সেখানে তিনি দাবি করেছেন, দলের হাইকমান্ডকে জানিয়েই তারা কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন, সাগর পাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আর এনসিপির অপর নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিময় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন তিনি বোধ করেননি। তাদের কক্সবাজার সফর ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। 5 আগস্ট দলের শীর্ষ নেতাদের কয়েকজনের কক্সবাজার যাওয়া নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা জানান, অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলকে না জানিয়ে সফরে যাওয়া ঠিক হয়নি। কেন আপনি 5 আগস্টের মতো একটি দিনে, যেখানে আপনাদের মধ্যে দুজন আপনারা আমন্ত্রিত ছিলেন, তারপরে কেন আপনাদের কক্সবাজারে যেতে হলো? তো এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং মানুষ খুব মারাত্মকভাবে আহত হয়েছে। এই ঘোষণাপত্র প্রদানের দিন আমাদের 5জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকার বাইরে একটি শহরে অবস্থান করেছেন এবং সামহাও তারা, আমরা দেখলাম যে সেখানে গোয়েন্দা জালে তারা আবদ্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় যে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে এটা তাদের জন্য নৈতিকভাবে এটা যথার্থ হয়নি। আমি মনে করি যে তারা একটা ব্যক্তিগত সফর করতেই পারেন, তবে সময়, স্থান, কাল, পাত্র এবং দিনের যে বিষয়টি, এই জিনিসটা তাদেরকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। এমন সফর দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানান তারা। তাদের এই সফরটি সাংগঠনিকভাবে আমি যেহেতু শোকজ নোটিশ হয়েছে, ফলে তারা এটা ব্যাখ্যা তারাই দিবেন। যদি আপনি রাজনীতি বলেন, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের উপর কিছুটা হলো আস্থার সংকট দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। নেতারা বলছেন, এনসিপিতে কেউ জবাবদিহিতার বাইরে নয়, দলীয় নীতিমালা ভঙ্গ করলে সবাইকে জবাবদিহি করতে হয়, এটাই তার উদাহরণ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রবাসের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ নিয়ম রক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। হারারেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তাই জুনিয়র টাইগারদের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। অন্যদিকে টানা 5 ম্যাচ হেরে টুর্নামেন্টে থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। এই ম্যাচে তাদের একটাই চাওয়া, বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট একটি জয় দিয়ে শেষ করা। এদিকে আজিজুল হাকিমের দল আছে দারুণ ছন্দে। স্বাগতিকদের সঙ্গে আগের 2 দেখায় দুটিতেই জয় যুবা টাইগারদের। আর 3 ম্যাচের মধ্যে প্রোটিয়াদের 2টিতে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। আর এই ছিল প্রবাসের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।